আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা হচ্ছে দুটা। একটা হচ্ছে ইরানকে দুর্বল করার জন্য, ইরানে আরো বড় ধরনের আক্রমণ করার জন্য আমেরিকা যেন আরো বেশি সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে ইরানের আক্রমণ আমেরিকা বন্ধ করে দিয়েছে। আমেরিকার বিষয়টা এরকম যে ট্রাম্প হঠাৎ করে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার ইরানের উপর আক্রমণ করা দরকার, আক্রমণ করছে। হ্যাঁ, এখানে কোনো কিছু খোঁজার দরকার নেই, কোনো অজুহাতের দরকার নেই, কোনো কিছু দরকার। আজকে মনে হলো আক্রমণ করবো, আক্রমণ করছে। মানে দুনিয়াটাকে এত বেশি মগের মূল্য বানিয়ে ফেলেছে। আবার আক্রমণ করতে 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 হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা আমাদের তো অস্ত্র শস্ত্র শেষ হয়ে যাচ্ছে, এখন তো যথেষ্ট পরিমাণ অস্ত্র শস্ত্র নাই, ঠিক আছে তাহলে আমি আক্রমণ বন্ধ করি। আক্রমণ বন্ধ করছে। আর আক্রমণ বন্ধ করলে কি হচ্ছে, ইরান আক্রমণ বন্ধ করতেছে, যে ঠিক আছে আমার উপর আক্রমণ হচ্ছে না, আমি আক্রমণ বন্ধ করি। কিন্তু ও যে অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, সেজন্য যে ও আক্রমণ বন্ধ করছে, এবং এই মুহূর্তে ওর উপরে আক্রমণ করাটা আরো বড় কৌশলের হতে পারে কিনা, এই দিকটা ইরান ওইভাবে দেখে না। যাই হোক, এখন এই যে আমেরিকা আক্রমণ বন্ধ করলো, ইরানের উপর আক্রমণ নাই, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে এখন কথা চলছে। এটা নিয়ে ওমান আবার নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে, আরব দেশগুলো সেই ফর্মুলার উপরে কাজ করছে। আমেরিকা মনে করছে যে হ্যাঁ, ইরানকে একটা সময় দেওয়া দরকার, একটা সুযোগ দেওয়া দরকার, ইরানের সাথে একটা সমঝোতায় বসা দরকার। এই যে ট্রাম্পের কথা মনে হচ্ছে, তার কথা হচ্ছে আমি মনে করি ইরানকে একটা সময় দেওয়া দরকার এবং তার সাথে সমঝোতার জন্য একটা সুযোগ দেওয়া দরকার। তো এটা আপনার 15 দিন আগে কেন মনে হয়নি? কেন এই 15 দিন পর্যন্ত আপনি আক্রমণ চালালেন? কারণ আক্রমণ চালিয়েছে, সে মনে করেছে যে নতুন করে আবার একটু আক্রমণ চালিয়ে দেখি আবার হয় কিনা কিছু। এবং তাকে এই আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করে সবসময় হচ্ছে ইসরায়েল। দেখুন, যুদ্ধটা এমন একটা জায়গাতে আছে, এমন একটা পরিস্থিতিতে আছে যে যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল, যেখানে আমেরিকা ইসরায়েলের জন্য ঢুকেছে। এমনকি সরাসরি আমেরিকা বলেছে যে ইসরায়েল আমাদেরকে বলেছে আমরা ঢুকেছি ইরানে, ইসরায়েল আমাদেরকে বলেছে আমরা ইরানে আক্রমণ করেছি। এখন সেই যুদ্ধে ইসরায়েলের নাম নাই। সেই যুদ্ধটা এখন হয়ে গেছে ইরান আমেরিকার যুদ্ধ। সেই যুদ্ধে না যুদ্ধে ইসরায়েল আছে, না নেগোসিয়েশন ইসরায়েল আছে, না কোনো ধরনের আলোচনা ইসরায়েল আছে। সে জাস্ট হচ্ছে ওখানে আমেরিকাকে ঢুকিয়ে দিয়ে আমেরিকা ইরানকে নিয়ে ব্যস্ত থাকুক, আমি এই দিকের কাজগুলো করি। তার মধ্যে একটা কি? তার মধ্যে একটা হচ্ছে লেবানন। লেবাননে আক্রমণ চালাতে চালাতে এখন এমন একটা পর্যায়ে গেছে, আমেরিকা বলছে যে ঠিক আছে লেবাননে তুমি একটা সমঝোতা আছে, যে বলছো ঠিক আছে সমঝোতা আসবো। কিভাবে সমঝোতা আসবো? আমি যে জায়গাগুলো দখল করেছি সেই জায়গা থেকে আমি সরে যাবো না, এরপরে তুমি সমঝোতা করো। শেষ পর্যন্ত সেই দিকেই যাচ্ছে সমঝোতা। এখন লেবাননে একটা সমঝোতায় আসা, ইরানে ইসরায়েল সরাসরি আক্রমণ না করা, এই পরিস্থিতিতে ইসরায়েলের তো কোনো একটা জায়গায় আক্রমণ করতে হবে, বড় ধরনের আক্রমণ শুরু করতে হবে। সে আক্রমণ শুরু করার জন্য কি করছে? সে আক্রমণ শুরু করার জন্য পশ্চিম তীরে একটা বিশাল কাহিনী তৈরি করেছে। কি ঘটেছিল পশ্চিম তীরে গত 3-4 দিন আগে? পশ্চিম তীরে একটা পরিবারকে আক্রমণ করতে যায় ইসরায়েলি দখলদাররা। দখলদার কারা? যারা বিভিন্ন দেশ থেকে এসে এই ফিলিস্তিনিদের জায়গা বাড়িঘর দখল করে তারপরে হচ্ছে সেই বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে নিজেরা হচ্ছে এক একটা বিশাল বিশাল প্রাচীর দিয়ে নিজেদের বসত বাড়ি করে। এই দখলদাররা গিয়েছে এক ফিলিস্তিনি বাড়িতে গিয়ে বলছে তোমাকে হচ্ছে, মানে যা করে সবসময়, হয়তো তার মনে হইলো পাথর মারবে, তার ঘরে ঢিল মারবে, তার গাছ কেটে ফেলবে, তার বাগানে আগুন দিবে, তার ঘরে গিয়েও আগুন দিতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো করে। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে ওই সময় ফিলিস্তিনিরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরো কয়েকজন ফিলিস্তিনি, ওই ঘরের লোকের বাইরেও ফিলিস্তিনিরা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তুমি এটা কি করতে আসছো। এই বিরুদ্ধে দাঁড়ানোর কারণে সেই দখলদারদের উপরে ফিলিস্তিনিরা যেন হামলা না করে, ব্যাপারটা দেখেন, দখলদারদের উপরে ফিলিস্তিনিরা যেন হামলা না করে, এজন্য দখলদারদেরকে রক্ষা করার জন্য ইসরায়েলের সেনাবাহিনী এসেছে। ইসরায়েলের সেনাবাহিনী এসে ফিলিস্তিনিদেরকে তাক করে বন্দুক ধরে আছে। দখলদাররা কি করতেছে? তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। সেই সময় একজন ফিলিস্তিনি ওই ইসরায়েলের সেনার উপর থেকে, হাত থেকে বন্দুক নিয়ে গুলি চালিয়েছে। এতে দখলদারও আহত হয়েছে, ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এখন এই যে পরিস্থিতিটা তৈরি করা হলো, এবং এই পরিস্থিতিটার আগে এই পশ্চিম তীরে ব্যাপক পরিমাণে এই ধরনের দখলদারদের আক্রমণ বেড়ে গিয়েছিল গত প্রায় 15 দিন ধরে। মানে প্রত্যেক জায়গায় হচ্ছে প্রথমে দখলদাররা যায়, ফিলিস্তিনিদের বাড়িঘরের উপর আক্রমণ চালায়, তারপরে ফিলিস্তিনিরা ধরেন তাদের বাড়িঘরের উপরে তারা হচ্ছে লাঠি, সেটা তারপরে পাথর, আগুন দেয়া, তারপরে তাদেরকে পিটানো, তাদের উপরে এমনকি বন্দুক দিয়ে গুলি করা, এগুলো যখন করে তখন ফিলিস্তিনিরা স্বাভাবিকভাবেই সেটার প্রতিহত করার জন্য বা সেটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারাও তাদের সামর্থ্য অনুযায়ী এটা বিরুদ্ধে দাঁড়ায়, মারামারি হয় সেখানে। ঠিক সেই মুহূর্তে
ইসরায়েলি সৈন্যরা গিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালায়, যে এখানে মারামারি হচ্ছে, ফিলিস্তিনিরা এখানে শান্তি নষ্ট করতেছে, তাদের উপর আক্রমণ চালায়। এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত ওই দখলদাররা কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছে, সেটাতে ইসরায়েলের পার্লামেন্ট পর্যন্ত, ইসরায়েলের মন্ত্রীরা পর্যন্ত অনুমোদন দিয়েছে যে হ্যাঁ, এই ফিলিস্তিনি, এই পশ্চিম তীরের এই জায়গায় ফিলিস্তিনিদের এই বসতবাড়ি এলাকাতে আমরা হচ্ছে এতগুলো সেটেলারদের বা এই দখলদারদের জন্য নতুন করে বাড়ি নির্মাণ করব। এই যে আক্রমণ অতিরিক্ত চালানো, এই যে বাড়ি নির্মাণ করার যে অনুমতিগুলো দিয়েছে, সেগুলোতে কিন্তু খালি জায়গা, সেগুলোতে ফিলিস্তিনিরা আছে, সেই জায়গা বাড়ি করার অনুমতি দিয়েছে। তো এখন এই ফিলিস্তিনিদেরকে তো তাড়াতে হবে। তাড়াবে কিভাবে? প্রথমে দখলদারদেরকে পাঠাবে, পিছনে সেনাবাহিনী যাবে, এইভাবে করছে। তো এখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং তারা জানে যে এরকম একটা ঘটনা ঘটবে। এখন এই ঘটনাটাকে কেন্দ্র করে ইসরায়েল কি করলো, যে ওইখানে পুরো এখন গাজা স্টাইলে একটা হামলা চালাতে হবে। ওকে, আমার লেবাননে আমি আক্রমণ করতে পারতেছি না, গাজায় এখন হচ্ছে নেক্সট স্টেপে যাচ্ছে। গাজায় যে হচ্ছে হামাসের সাথে আমেরিকার মধ্যস্থতা যে একটা শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তির প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপের জন্য এখন হামাসের প্রতিনিধিরা আজকে মিশরে যাচ্ছে। তারা মিশরে যাচ্ছে, গাজা নিয়ে মোটামুটি আক্রমণ করলো, কিছুটা শান্ত আছে। এখন এই গাজায় যেভাবে তারা দখল চালিয়েছে, লেবাননে যেভাবে তারা দখল চালিয়েছে, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যতটুকু যা আছে সেখানে এই দখল চালানোর জন্য একটা সিনারিও তৈরি করেছে এবং সেই সিনারিওতে তারা সফল। এখন তারা ঘোষণা দিয়েছে যে এই ফিলিস্তিনিরা হচ্ছে আমাদের সৈন্যদেরকে হত্যা করছে, এটার বিরুদ্ধে আমাদের এখন সবকিছু তছনছ করতেই হবে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম সুন্দরভাবে এটাকে এইভাবেই করছে যে ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে হত্যা করেছে। এখন সেই ফিলিস্তিনিরা বলে না, এখানে তারা বলে কি, যে সন্ত্রাসীরা, ওইখানে সন্ত্রাসীরা ইসরায়েলের সৈন্যদের হত্যা করেছে, সুতরাং এখন তাদের বিরুদ্ধে অপারেশন চালানো। এটা তো সব জায়গায় জায়েজ। আপনি বাংলাদেশে যদি হয়, অন্য কোনো দেশের হন, আপনি কি করবেন, যে হ্যাঁ, সন্ত্রাসীরা আমার সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে, সন্ত্রাসীদের সন্ত্রাস বিরোধী অভিযান। সে সেইভাবে এটাকে জাস্টিফাই করতেছে এখন ট্রাম্পকে গিয়ে, যে আমি এটা চালাবো, এটার উপরে তোমার কোনো কথা নাই। তুমি আমাকে লেবাননে থামতে বলেছো, আমি মোটামুটি থেমেছি। তুমি ইরানে যা করতেছো, ওকে, নতুন করে ইরানকে ট্রাম্পকে নতুন আবার কিছু ডকুমেন্ট দেখাবে, হয়তো ট্রাম্পের নিজের ভিডিও দেখাবে যে দেখো ইরানে না করলে কিন্তু খবর আছে। কারণ হচ্ছে ট্রাম্প সব জায়গায় তার কথা যতটুকু সম্ভব রাখলেও এই ইসরায়েল ঘটনা আসলেই তখন তার কথা হচ্ছে ওলটপালট হয়ে যায়। একটা মানুষের কথা কখন ওলটপালট হয়ে যায়, যখন সে কোনো জায়গাতে হচ্ছে আটকা পড়ে, তখন কথা ওলটপালট হয়। শুরুতে কি বলে, শেষে কি বলে, ঠিক থাকে না। এই ইসরায়েল, ইরান, ফিলিস্তিন, লেবানন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যখন ট্রাম্প দুটো কথা বলে, 2 দিন পরে আবার সেটা হচ্ছে সে ওই আকাশে ফেলা থুতু আবার নিজে গিলে খায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন ধরুন, ইরান এসে বলছে আমি আক্রমণ করবো না, ইরানের সাথে একটা চুক্তি করবো। তো 7 দিন অনেক গুরুত্বপূর্ণ সময়, 7 দিন শেষ হওয়ার আগে সে ইরানের উপর আক্রমণ করলো, বিনা কারণে আক্রমণ করলো। আবার সেই আক্রমণের পরপর এখন আবার বলতেছে যে ঠিক আছে, আমি যুদ্ধ বন্ধ করলাম। কেন বন্ধ করছো? কে চেয়েছে তোমার কাছে বন্ধ? ইরান আমার কাছে সময় চেয়েছে। ইরান তো বলছে আমি তার কাছে সময় চাচ্ছি না। সে যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে আমার যে শর্ত আছে সেই শর্ত সে পূরণ করবে। তো এখন এই যে সময় চাচ্ছে, সে তার অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, হরমুজ প্রণালী সে কন্ট্রোলে নিতে পারে নাই। সেখানে ইরানের এই যে মাকড়সার জালের মতো বা মশা বাহিনী বলেন, ইরানের মশা বাহিনী, জানেন কিনা আপনারা? ইরানের মশা বাহিনী মানে মশা নৌবহর আর কি, যেটা মস্কিটো ফ্লিট, সেটার বিরুদ্ধে তার নৌবাহিনী তেমন একটা দাঁড়াতে পারে নাই। এখন এই ইসরায়েল নতুন করে কয়েকটা জিনিসকে সামনে নিয়ে আসছে, যে ঠিক আছে আমেরিকা, তুমি তোমার অস্ত্র শস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না বা যুদ্ধ করতে পারবো না, তোমার অস্ত্র শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরেকটু এটাকে বাইরে থেকে দেখি, আরেকটু দূর থেকে দেখি। আরব দেশগুলোর থেকে আক্রমণ করলে আরব দেশগুলোর উপর আক্রমণ আসে, তাই না? ইরানের কুয়েত থেকে আক্রমণ করলে ইরান কুয়েত আক্রমণ করে, বাহরাইন থেকে আক্রমণ করলে ইরান বাহরাইন আক্রমণ করে। আমেরিকা এখন আর সেই পরিমাণে তার এয়ার ডিফেন্স ব্যবহার করতে পারছে না, যেগুলো দিয়ে সে পুরো ওই আক্রমণগুলোকে ঠেকিয়ে দেবে, পারতেছে না। ওকে, তাহলে কি করা দরকার? তাহলে হচ্ছে যুদ্ধটাকে হুথিদের এবং ইউক্রেনের উপরে নিয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট আবার এটাকে লুফে নিয়েছে, কারণ ইউক্রেনের প্রেসিডেন্টের এই মুহূর্তে হচ্ছে আমেরিকার সাপোর্ট দরকার। সে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে আমেরিকার সাপোর্ট পাচ্ছে না। যেমন ধরুন, ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে যে রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজারি দিয়েছে, স্যাটেলাইট তথ্য দিয়েছে, গোয়েন্দা তথ্য দিয়েছে। এগুলো দেওয়ার কারণে ইরান আমেরিকার উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে। এই আমেরিকা, দেখো আমি ইরানের বিরুদ্ধে তোমার হয়ে লড়াই করতেছি।
আসলে মূলত আমি তোমার হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেছি, তুমি আমাকে আরো বেশি অস্ত্র দাও। আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছে যে জেলেনস্কি যে কথাগুলো বললো যে রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে, এই কারণে রাশিয়ার কাছ থেকে তথ্য নিয়ে ইরান আমেরিকার উপর আক্রমণ করেছে, এই যে রাশিয়াকে দোষ দিলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ট্রাম্প বললেন যে বিষয়টা আমি দেখতেছি, আমি পুতিনের কাছে এটা জিজ্ঞেস করবো যে সে আসলেই ইরানকে আমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিচ্ছে কিনা। বিষয়টা বুঝছেন, তার কথার স্টাইলটা বুঝছেন? স্বাভাবিকভাবে কি হয়, আমার বিরুদ্ধে একজন শত্রুতা করতেছে, আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আমার শত্রুকে দিচ্ছে, তার সেই তথ্যটা যখন আমার একজন মিত্র দেবে, আমি কি বলবো? হ্যাঁ, এটা এটা হওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা এটা নিয়ে কাজ করছে, আমরা এটা দেখছি যে তারা আমার বিরুদ্ধে এটা করতেছে কিনা। যার বিরুদ্ধে এই মানে এই দাবিটা তোলা হয়েছে, যাকে এই দোষটা দেওয়া হচ্ছে, রাশিয়াকে, সে বলছে আমি রাশিয়া প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবো, তুমি আমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ইরানকে দিয়েছো নাকি? সে বলবে নাকি হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমি তোমার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ইরানকে দিয়ে এমন একটা কাজ করেছি, ইরান যেন তোমার সব সৈন্যকে হচ্ছে হত্যা করতে পারে, আমি সেরকম ভাবে তথ্য দিয়েছি, এটা তুমি জানতো না? হ্যাঁ আমি তো ভুলে গেছি, তোমাকে ফোন করে বলে দিতাম। মানে ট্রাম্পের ভাবটা এরকম যে হচ্ছে পুতিনকে জিজ্ঞেস করো আর পুতিন রাত্রে বলবে হ্যাঁ আমি তো এই তথ্য তাকে দিয়েছি, আরে তোমার কি সে গোয়েন্দা সংস্থার কাজ করার দরকার নেই, তো আমি তো তোমাকে তথ্য দিব। কিন্তু আসলে কি সেটা সম্ভব? এখন জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে পুতিনের ক্ষেত্রে ট্রাম্প হচ্ছে সরতেছেন, পুতিনের সাথে তার যে সম্পর্ক বা পুতিনকে সে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে বা তার কথায় সে যেভাবে এই ইউক্রেন থেকে সরে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ট্রাম্প একটু নড়ছে না। মানে ট্রাম্প পুতিন সম্পর্কটা এখনো পর্যন্ত একই লেভেলে আছে। বিভিন্ন ভাবে জেলেনস্কি চেষ্টা করছে যে ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্কটাতে একটা ভাঙন ধরুক এবং ইউক্রেনকে আরো বেশি সাপোর্ট দেখে আমেরিকা, সেটা হচ্ছে না। এখন এই জেলেনস্কি তিনটা বিষয়কে সামনে নিয়ে আসছে, যেটা এখন ইউরোপে ব্যাপক পরিমাণে হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে তার সেই কথা। তিনটা বিষয় কি? এক নম্বর হচ্ছে ইরানকে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়েছে এবং এই গোয়েন্দা তথ্যের কারণে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে ইরান আরো নিখুঁতভাবে আক্রমণ করে আরো বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে উত্তর কোরিয়া থেকে আরো প্রায় 30-40 হাজার সৈন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়াতে পাঠানো হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তৃতীয়টা হচ্ছে রাশিয়াকে চীন আরো বেশি পরিমাণে স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে, ড্রোন সাপোর্ট দিচ্ছে, যেগুলোকে ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আরো বেশি আক্রমণ করছে। অর্থাৎ আমেরিকা যেই সমস্ত দেশগুলো নিয়ে তার মূলত ঝামেলা, বা ইউরোপ যেই সমস্ত দেশগুলো নিয়ে মনে করে যে এই সমস্ত দেশ হচ্ছে তাদের মিত্র না, পরম মিত্র না, সেই সমস্ত দেশের বিরুদ্ধে একেবারে সূক্ষ্মভাবে সুস্পষ্টভাবে অনেকগুলো অভিযোগ নিয়ে এসেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। এই অভিযোগগুলো শেষে তিনি বলেছেন যে আমি দেখো তোমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করছি, আমাকে আরো সাপোর্ট দেবো। এখন এই যে জেলেনস্কিকে নতুন